নমস্কার। আজ আসছি আনন্দমার্গ প্রচারক সংঘের এক সন্ন্যাসী দিদির আত্মাহুতির ঘটনাকে কেন্দ্র করে বৈধ অবৈধতার প্রশ্নে অনুসন্ধানমূলক বিশেষ তৃতীয় প্রতিবেদনে এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। তবে তার আগে দ্বিতীয় ধারাবাহিকে কী ছিল আপনারা দেখেছেন। সংগঠনের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দ মূর্তিজি আত্মহত্যার পথে যেন কেউ না যায়, লড়াইয়ের মাধ্যমে তথা সেবার মাধ্যমে নিজেদের ত্যাগের মহিমা বিকশিত করার নানা দিক দর্শন উপদেশ দিয়ে গেছেন। কিন্তু এই বহিষ্কৃত গ্রুপ যারা সংগঠনের আইনি নিয়মকানুন রীতিনীতি না মানায় বহিষ্কৃত হয়েছিলেন বহু বছর আগে, যারা তারপরও কলকাতা সহ বিভিন্ন জায়গায় বেশ কিছু স্কুল এবং জমি এখনও দখল করে আছে তথা ভারতীয় আইনের দিকে তাকিয়ে বারবার মামলা করছে যাতে তাদের মাথার উপর থেকে প্যারালাল সংগঠন চালানোর ভূতটা প্রকাশ্যে না আসে, অর্থাৎ যেন তেন প্রকারে বৈধতা যেন তারা পায়। যদিও বিভিন্ন আদালতে তারা পর্যদস্ত হয়ে যাচ্ছে, সঠিক প্রমাণও দিতে পারছেন না। এই বহিষ্কৃত গ্রুপরা কিন্তু কোনো মার্গী বা সন্ন্যাসিনীদের এই দর্শন অর্থাৎ প্রতিষ্ঠাতা বিশ্ববন্ধু সংগঠনের আনন্দ মূর্তিজির দর্শন উপদেশকে সামনে আনেননি। তাই হিতবাদী সন্ন্যাসিনী সহ 4 জন অনাথ কিশোরীকে অকালে প্রাণ দিতে হয়েছিল। এছাড়াও খুব বড় জোর বেঁচে গেছেন রাজশ্রী, আসানসোলের বাসিন্দা, তাকেও কলকাতার আশ্রমে ধর্ষণ করা হয়েছিল। বিচার চেয়েও বিচার পায়নি, কারণ কলকাতার এই ঘৃণ্য বহিষ্কৃত পৈশাচিকতার পরিচয় বারবার যেমন দিয়েছেন রাজশ্রীর ক্ষেত্রেও মুখ লুকিয়ে বারবার মুখোশকে সামনে এনেছেন। অর্থাৎ আরজি করের মতন ধামাচাপা দেওয়ার চেষ্টা সেদিনও ছিল, আজও আছে। রাজশ্রী সেই সময় প্রাণের ভয়ে বিদেশে চলে যান, সেখানেই এখনো আছেন। সেই দেশের নাম নরওয়ে। বৈবাহিক সম্পর্কে এখন আবদ্ধ, একটি সন্তানও তার আছে। তিনি বারবার আবেদন করেছিলেন এই অভিযুক্তদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, কিন্তু আনন্দমার্গ প্রচার সংঘের সংগঠনের নিয়ম অনুযায়ী কোনরূপ চেষ্টাই করেনি সেই সময়ের পদাধিকারীগণ, যারা এখন বহিষ্কৃত। আমরা এই এখন নজর ইএনসি বাংলা চ্যানেলে গত বছরও আমরা এই চ্যানেলেই দুবার ধারাবাহিক দিয়ে জানিয়েছিলাম সবিস্তর। যদি সত্যি তদন্ত হতো বা এখনও তদন্ত করে দেখা যায়, যদি তাদের ইচ্ছা থাকে বহিষ্কৃতদের, তবে কিন্তু এই নরওয়েবাসী রাজশ্রীদের প্রতি পৈশাচিকতার তদন্ত হলে সবাই দেখতে পাবেন এর পেছনে কারা কারা দায়ী। দেখা যাবে বহিষ্কৃতদের মধ্যেই আছে, ওরাই দায়ী। একজন সন্ন্যাসী গত বছরই মারা গেছেন, অভিযুক্ত ছিলেন তিনিও, সবই জানেন। তাই ডিপার্টমেন্টাল তদন্ত তো নয়, ভারতীয় সংবিধান অনুযায়ী আইনের রাস্তাতেও তারা যায়নি। দেশ জুড়ে ধর্ষণ কাণ্ডে যেমন ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে প্রশাসনের এক শ্রেণীর থেকে, তেমনি অবৈধভাবে প্যারালাল গোষ্ঠী চালানোর সংগঠনের যারা বহিষ্কৃত মূল কেন্দ্র থেকে তারাই হচ্ছে ধামাচাপা দেওয়ার চেষ্টা অবিরত করেছে। তার প্রমাণ বারবার দেখা গেছে। ঝাড়খণ্ডের দিদি হিতবাদী সন্ন্যাসিনীর ক্ষেত্রেও আপ্রাণ চেষ্টা চলছে মোড় ঘুরিয়ে দেওয়া, যা আমরা দ্বিতীয় ধারাবাহিকে তুলে ধরেছিলাম। সাম্প্রতিককালে ঝাড়খণ্ডের একটি স্কুলের ইনচার্জ সন্ন্যাসিনী দিদি হিতবাদী অবধূতিকার ক্ষেত্রেও এগিয়ে দেওয়া হয়েছিল মৃত্যু ফাঁদে। পেছনে কিন্তু কাউকেই দেখা যায়নি, তাই তিনি বাধ্য হয়ে আত্মাহুতির পথে গিয়েছিলেন। এটাই সত্য বলে অনেকেই মনে করছেন, যদিও বা মামলা এখন আদালতে। যদি তারা অ্যাক্টিভ থাকতেন তবে হিতবাদী সন্ন্যাসিনীকে এভাবে অকালে প্রাণ দিতে হতো না, যার বিস্তারিত বিশেষ প্রতিবেদনে আমরা দ্বিতীয় কিস্তিতে তুলে ধরেছি। আজ এই তৃতীয় ধারাবাহিকের বিশেষ প্রতিবেদনে আরও দেখুন, জানুন, শুনুন বন্ধুগণ, সাম্প্রতিক ঝাড়খণ্ডের যে হিতবাদী সন্ন্যাসিনী দিদির আত্মাহুতির বিচার চাইতে মিছিল হলো, তার নিউজ বিভিন্ন মিডিয়ায় তুলে ধরলেও স্কুপ নিউজ তথা ইনভেস্টিগেশন অনুসন্ধানমূলক নিউজ কিন্তু বেরোয়নি। যা বেরিয়েছে একমাত্র আমাদের ইএনসি এখন নজর বাংলা চ্যানেলে। তারই তৃতীয় ভাগ এই প্রতিবেদন। আমরা কিন্তু এই তিনটি ধারাবাহিকের মাধ্যমে তুলে ধরেছি আসল সত্যটা। আমরা এই রকমই, তাই একটু অন্য রকম।
অন্যরকম দুচোখ দিয়েই দেখি। আমরা দেখেছি আমাদের অনুসন্ধানে ঝাড়খণ্ডের সুবিধাবাদী লোভী এবং বহিষ্কৃত কলকাতার গ্রুপ, যারা বহু বছর ধরে বিতাড়িত তথা নিয়ম শৃঙ্খলা না মানার কারণে বহিষ্কৃত, এরা মিলে হিতবাদী সন্ন্যাসিনী দিদিকে আত্মহতির ঘটনাকে ছক অনুযায়ী কুম্ভীর হাস্য দেখিয়ে মুখোশের আড়ালে ভালো মানুষ ত্যাগী সন্ন্যাসীর মোড়কে একদিকে মিছিল, অপরদিকে হাইকোর্টে গেলেন। ভেবেছিলেন যদি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, পুরুলিয়া কোর্টের চলা মামলাগুলির, পুরনো মামলাগুলির থেকে, বৈধ অবৈধতার প্রশ্ন যে মামলাগুলি চলছে তার থেকে, পর্যুদস্ত হওয়া থেকে, মার্গীদের থেকে অন্তত মুখ রক্ষা করা যায়, হয়তো তাই হাইকোর্টে যাওয়া হয়েছিল। তারাই তথা এই বহিষ্কৃত গ্রুপরা গো ব্যাক হয়ে গেলেন, অর্থাৎ তাদের মামলা খারিজ হয়ে গেল, ফেরত পাঠালেন হাইকোর্ট নিম্ন আদালতে। এইসব আত্মহত্যা, খুন, সন্ত্রাসের পথে যাওয়া বহিষ্কৃত মুখগুলির অধিকাংশই কিন্তু তাদের যখন মূল স্রোত আনন্দ মার্গে ছিলেন তথা বহিষ্কৃত হয়নি তখন থেকেই, অর্থাৎ তাদের আমলের ঘটনা অধিকাংশই তাদের আমলেই হয়েছিল যখন তারা বিভিন্ন পদে ছিলেন, বহিষ্কৃত ছিলেন না। সেই সময় কোনোটারই তখন আইনি তদবির করেছেন কি? উত্তরে আসে না। এমনকি 1982 সালের 30 এপ্রিলের 17 জন সন্ন্যাসিনীর যে পৈশাচিকতার শিকার হয়ে খুন হয়েছিল, তাদের বিচারের ক্ষেত্রে কোনো তদবির বা এফআইআর পর্যন্ত করেছেন কি সেই সময়ের পদাধিকারীগণ? উত্তরে কিন্তু না। কৃষি বিজ্ঞানী অসীমানন্দ অবধূত সহ আচার্য অভিপ্রেমানন্দ খুনে কারা জড়িত ছিল জানেন কি দেশবাসী? উত্তরে না, শুধুই না না না। অবশ্য আচার্য অভিপ্রেমানন্দ খুনে জেল হেফাজত যাদের হয়েছিল তারা কারা জানেন কি? এখানেও সবাই কিন্তু জানেন না। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, এরা হলেন এই বহিষ্কৃত গ্রুপেরই তদানীন্তন বড় বড় পদে পদাধিকারী সন্ন্যাসী। তাই এরা কি করে ত্যাগী সন্ন্যাসী হন? লোভহীন মুখ না মুখোশ? আপনারাই দেখুন, উত্তরটা এবার আপনারাই দিন। মিষ্ট ভাষায় কিছু কালের জন্য নিজেদের মুখ নোংরা পৈশাচিকতার লোভী জমি দখল রাজ কায়েম করেও মুখোশের ভেতর থাকলেও ক্রমশ মুখোশ কিন্তু বেরিয়ে আসছে। তাই এই বিশ্ববন্দিত সংগঠন আনন্দমার্গ প্রচার সংঘের বাইরে যে সকল মার্গী ভালো ত্যাগী সন্ন্যাসীরা আছেন, এখনও অবৈধ সংগঠনে তারা রয়েছেন, তাদের এগিয়ে এসে মূল স্রোতে নিজেদের মেলে ধরে প্রাউড দর্শনকে বাস্তব রূপায়ণে একযোগে এগিয়ে এসে কাজের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে চর্চাচার্য অনুযায়ী কাজ করার অধিকার অর্জন করুন এবং প্রকৃত ত্যাগের বার্তা বিশ্বজুড়ে আরও ব্যাপকতর করে মানুষের হুঁশ শক্তিশালী করার ব্রতে সামিল হন। এই আবেদন অধিকাংশ মার্গী তথা স্বেচ্ছাসেবকদের। তবে সাবধান, কেউ কাউকে দেখা যাচ্ছে আমাদের অনুসন্ধানে উঠে এসেছে দু নৌকায় পা দিয়ে চলেছে এক শ্রেণীর মার্গী বন্ধুরা, যারা খুবই ডেঞ্জারাস। মূল স্রোত কেন্দ্রীয় কমিটি বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন এবং এখানকার অগ্রগতি তারাই আবার কলকাতার বহিষ্কৃতদের কাছে পৌঁছে দিচ্ছেন, কিংবা গোয়েন্দাগিরির কাজ করছেন, বিভিন্ন সোশ্যাল গ্রুপে লিখছেন, কলকাতার গ্রুপের বিরুদ্ধে কিছু মিডিয়া প্রচার করছেন। এটাই তারা দেখাচ্ছেন সোশ্যাল গ্রুপে মন্তব্য করে। সত্যনিষ্ঠ মার্গী বন্ধুগণ এবং বেশ কিছু বহিষ্কৃত গ্রুপের মধ্যে থাকা সন্ন্যাসীগণের আবেদন, যারা নাম প্রকাশে অনিচ্ছুক, তারা বলছেন, বন্ধুগণ, এক চোখ খোলা রেখে দু চোখ দিয়ে দেখুন। ভারতীয় আইনে যে দেশে বাস করছি আমরা, সেই আইনেই কেন লড়তে বা প্রমাণ দিতে পারছেন না ওই বহিষ্কৃত গ্রুপের কিছু সন্ন্যাসীগণ? তারা অন্যায় করেননি? যদি নাই হয় তবে কেন জেল খেটেছেন? মানুষ চিনুন, ত্যাগী না ভ্রষ্টাচার সন্ন্যাসী তাদের চিনতে দু চোখ খোলা রাখুন। আপনাদের মিষ্টভাষী সন্ন্যাসীগণ যারা নিজেদের প্রচারেই ব্যস্ত, আর ঝাড়খণ্ডের মতন আশ্রমে স্কুল জমিগুলির বৈধতা কেন তাদের নেই? মামলাগুলিতে প্রমাণ হবে 5 একর জমির থেকে 4 কোটি সরকারি কম্প্রেশন পাওয়ার মালিক আসলে কারা? বহিষ্কৃতরা নাকি মূল স্রোত কেন্দ্রীয় কমিটির পুরুলিয়া হেডকোয়ার্টার? অনেকে মত প্রকাশ করেছেন পুরনো মামলাগুলির থেকে এই নতুন মামলায় বা সরকারের কাছে উভয় পক্ষের যা নথি জমা পড়েছে তা থেকেই স্পষ্ট হবে টাকা বা জমির অধিকার কেবলমাত্র বৈধ জিএস প্রমুখদের, না সুবিধাবাদী ঝাড়খণ্ডের এবং কলকাতার বহিষ্কৃত গ্রুপে।
যারা এখনো তদবির দাবি জানাচ্ছে যে কলকাতা গ্রুপই হচ্ছে আসল, ওই ঝাড়খণ্ডের স্কুল আশ্রমের মালিকে তারা, তাই সরকারের উন্নয়নের জন্য জমি নিয়ে নেওয়া হলেও সেই টাকা কম্পেনশন তারাই প্রাপ্য। তাই দুপক্ষের বৈধ অবৈধতার প্রশ্ন, কিন্তু এই আবেদন যাদের খারিজ হবে, মানে সরকারের কাছে যা আবেদন করেছে, নথি জমা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে বৈধতা অর্থাৎ জমির মালিকের অধিকারের সরকারি সিলই, কিন্তু পরবর্তীকালে আদালতে যে মামলাগুলি চলছে তার একটা নথি কোন পক্ষ পাবে, সেটাই কোটি টাকার প্রশ্ন। আমরাও নজর রাখছি, দেখতে থাকুন এখন নজর ইএনসি বাংলায়, কেননা আমরা এক চোখ নয় দু চোখ দিয়ে দেখি। নমস্কার।